আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কেমিস্ট্রি, ম্যাথ ১ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা মেডিকেল ও ভার্সিটিতে কেমিস্ট্রি যখন ম্যাথগুলো আনসার করতে যাই, যেহেতু ক্যালকুলেটর নাই, প্লাস হচ্ছে ১ ঘন্টায় সবগুলো সাবজেক্ট দাগাইতে হয়। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্যানিক হয়ে যায়। তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যখন কেমিস্ট্রি পড়ি, থিওরি আর ম্যাথ হচ্ছে মিক্স করে পড়ি। ঠিক আছে? মানে আলাদা করে ম্যাথে গুরুত্ব দেওয়া হয় না। বিশেষ করে আমি যদি বলি যে আমাদের হাজারী স্যার ও কবির স্যারের বইয়ের অনুশীলনী বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন এবং ভার্সিটি প্রশ্নগুলো যদি আমরা ম্যাথ যাচাই বাছাই করি, সর্বোচ্চ হলে তুমি ১০ থেকে ১৫টা টাইপ পাবা। টাইপ পাওয়া বলতে হচ্ছে বিভিন্ন ম্যাথের টাইপ পাবা আরকি। তুমি এর বেশি খুঁজে পাবা না। তুমি ম্যাথ গুনলে অনেকগুলো ম্যাথ পাবা কিন্তু টাইপ খুব কমই আছে। তো একটা চ্যাপ্টারে যেকোনো চ্যাপ্টারের ক্ষেত্রে। এখন আমরা মনে করি গুণগত রসায়ন, যেহেতু আজকে আমার চ্যাপ্টার হচ্ছে গুণগত রসায়ন। তো গুণগত রসায়ন যখন আমরা পড়তেছি, আচ্ছা আমার ভয়েস ঠিক আছে তো নাকি? ভয়েস ঠিক আছে না? ভয়েস তো শোনা যাচ্ছে? জিজ্ঞেস করে নিয়ে নিই ১ম এ। ভয়েস ঠিক আছে কিনা একটু জানাও। আ যেটা বলতেছিলাম যে মনে করো গুণগত রসায়ন আজকে আমরা পড়তেছি। তুমি যদি বিগত বছরের ভার্সিটির প্রশ্ন, তারপর হচ্ছে আমাদের হাজির স্যারের অনুশীলনী, কবির স্যারের অনুশীলনী ম্যাথ গুলো সলভ করো। আলাদা করে গুণগত রসায়নের ম্যাথ। তোমার কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে আমি গুণগত রসায়নে সবগুলো ম্যাথ করছি। এখন তুমি যখন পরীক্ষা হলে যাবা, তোমার মাথার মধ্যে থাকবে যে তোমার যেকোনো ম্যাথ আসলে প্রবলেম নাই। কিন্তু তুমি যদি আলাদা করে সলভ না করো, তোমার যেকোনো একটা ম্যাথ দেখলে কি প্রবলেম হইতে পারে যে এটা কিভাবে করব? ঠিকই না? তো এইজন্য আমরা এই সিরিজটা আনছি যে আলাদা করে আমরা প্রত্যেকটা ম্যাথ সলভ করব ইনশাআল্লাহ। যাতে আমাদের কনফিডেন্স বিল্ড আপ হয়। ঠিক আছে? এবং অবশ্যই হচ্ছে আমরা আ বেসিক থেকে আলোচনা করব। মানে এমন না যে শুধু ম্যাথ ক্লাসে ম্যাথ গুলো পড়ায় দিলাম এমন না। ম্যাথ গুলো কোন বেসিক থেকে আসছে এবং আ টাইপের বাইরের মধ্যে একটা ম্যাথ করাবো। আমি যদি দেখাই, ধরো আমরা এখানে হচ্ছে দ্রাব্যতার কিছু ম্যাথ রাখছি, তাই না? দ্রাব্যতার ম্যাথ গুলো একটু দেখাই তোমাদের দ্বারা। এগুলো হচ্ছে তোমার ইলেকট্রনের বিভিন্ন বিষয়-টিষয় আছে। আমরা দ্রাব্যতার মধ্যে আছি, দ্রাব্যতার কিছু ম্যাথ। এইখানে দেখো যে একটা ম্যাথ আছে। ৬০ গ্রাম সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর এত ত্বরণে পাওয়া যায়। তো দ্রাব্যতা কত? এটা একটা ম্যাথ। কিন্তু এর বাইরেও আমাদের আরো কি টাইপের ম্যাথ আসতে পারে সেটা আমি কথাটা বলবো ইনশাআল্লাহ। মানে যদিও আমরা ম্যাথ রাখছি 18 থেকে 20 টার মতো, কিন্তু সলভ করা হবে আরো বেশি ইনশাআল্লাহ। তো সেটা নিয়ে টেনশন নাই। তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগী দিয়ে থাকলে আমি আশা করি যে গুণগত রসায়নে মেডিকেল ভর্তি পরীক্ষা অথবা ভার্সিটি ভর্তি পরীক্ষায় কৃষি বলো, গুচ্ছ বলো এবং এইচএসসি তেও কমন আসবে ইনশাআল্লাহ। এইচএসসি তে যারা পরীক্ষা দিবে তাদেরও কমন আসবে। তো পরবর্তীতে যারা ইউটিউবে ক্লাসটা দেখবা এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য কি ক্লাসটা কাজে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। যারা সালাম দিচ্ছ একসাথে উত্তর দিয়ে দিচ্ছি। 25 ব্যাচের স্টুডেন্ট। আপনার জিকে ইংলিশ বুকটা কোথা থেকে কালেক্ট করবো? আচ্ছা। একজন আমার জিকে ইংলিশের নোটের জন্য মেসেজ দিছো। তুমি সাবাসিটু পেজে অথবা সারোয়ার জাহান শাওন আইডিতে নক দাও। ঠিক আছে? এই আইডিতে নক দাও, আমি তোমাকে হচ্ছে রিপ্লাই দেব। পেজ অথবা আইডিতে নক দাও। ওকে, আমরা পড়াশোনা শুরু করি। যারা সালাম দিছো একসাথে উত্তর দিয়ে দিলাম। ওয়ালাইকুম সালাম। আমরা পড়াশোনা শুরু করি। খেয়াল করো। টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 1 এ তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। দেখো কম্পাঙ্ক যেই কথা, ফ্রিকোয়েন্সি একই কথা। সমার্থক শব্দ, একটা ইংলিশ একটা বাংলা। কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি নির্ণয় নিয়ে আমরা প্রবলেম গুলো সলভ করবো ইনশাল্লাহ। এখানে কিছু প্রবলেম আমি রাখছি, নমুনা প্রবলেম। এই প্রবলেমে যাওয়ার আগে আমি কিছু বেসিক নিয়ে কথাবার্তা বলি। বেসিক নামে একটা টাইপ রাখছি আমরা। আমরা তরঙ্গ দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করে অবশ্যই জানি। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাই না? খুব ছোটবেলা 8-9 এ আমরা সূত্র শিখছি যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তরঙ্গ অধ্যায়, খুব ছোটবেলা। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। বর্তমানে এই জিনিসটাকে একটু মডিফাই করে লেখা হয়েছে সি ইকুয়ালস টু মিউ ল্যামডা। কেমিস্ট্রি বইতে আমরা ইন্টারে ওঠার পরে এই জিনিসটা খুব কমন পাইছি। ভি ছিল আমাদের বেগ আর সি হচ্ছে আলোর বেগ, দুইটাই কিন্তু বেগ। বেগ তো বেগই, তাই না? ভি হচ্ছে শুধু বেগ আর এই সি হচ্ছে আলোর বেগ। তো যেই বেগই হোক, বেগ তো তাই সমস্যা নেই। এই এফ টি ছিল ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এই মিউ মানেও কম্পাঙ্ক, কোনো সমস্যা নেই। আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। 1 নাম্বার। তরঙ্গ দৈর্ঘ্য আমরা বুঝলাম, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা দ্বারা প্রকাশ করি আমরা। তাহলে এখান থেকে আমরা প্রকাশ করতে পারলাম যে কম্পাঙ্ককে আমরা বলি মিউ। এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন আছে? মিউ সমান সি বাই ল্যামডা। কম্পাঙ্ক আর ল্যামডা পরস্পরের ব্যস্তানুপাতিক। কোথেকে পাইছি? এখান থেকে পাইছি। মিউ সমান সি বাই ল্যামডা। জাস্ট ওই পাশে নিয়ে গেছি, সাইড চেঞ্জ করছি। তাহলে এই দুইটা থেকে প্রশ্ন আসতে পারে যে কম্পাঙ্ক নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া 500 ন্যানোমিটার, 600 ন্যানোমিটার দেওয়া। আলোর বেগটা বসাবা। আলোর বেগ কত? আলোর বেগ মিটার পার সেকেন্ডে বসাইতে হবে। ঠিক আছে? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, 3 লক্ষ।
প্রতি মিটার প্রতি সেকেন্ডে এত মিটার যায় আলো, ঠিক আছে। সেন্টিমিটার যদি কখনো প্রশ্ন আসে যে আলোর বেগ কত, অপশন দেখলে যে মিটার পার সেকেন্ড নাই, অপশন আছে সেন্টিমিটার পার সেকেন্ড, তখন 100 দিয়ে গুণ দিয়ে দিবা, 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, এটা সিকিউ তে কখনো অ্যাপ্লাই করবা না, এমসিকিউ আলাদা করে আসলে তখন অ্যাপ্লাই করবা, ঠিক আছে, ওকে ফাইন। এই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক। যদি আমি বলি তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা তখন কি হবে? তরঙ্গ সংখ্যাকে প্রকাশ করে মিউ বার দ্বারা, এটা সমান হচ্ছে 1/λ। তরঙ্গ সংখ্যা হচ্ছে মিউ বার, এটাকে প্রকাশ করে 1/λ দ্বারা। লেখা দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, লেখা ক্লিয়ার আছে, ওকে। এই মিউ বার সমান 1/λ সমান রিডবার্গ ধ্রুবক দিয়ে একটা মান আছে, রিডবার্গ ধ্রুবক 1/n1² - 1/n2²। এই জিনিসটা আশা করি আমরা সবাই জানি, এই জিনিসটা আশা করি আমরা সবাই জানি যে RH দিয়ে যে মানটা, RH দিয়ে যে মান সূত্রটা 1/n1² - 1/n2²। এই n1 আর n2 পরিচয় আমি ম্যাথে বলতেছি, এখানে যা সূত্র করে লিখে দিলাম। তাহলে এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে যে তরঙ্গ সংখ্যা মিউ বার সমান 1/λ সমান RH, এত কম্পাঙ্ক সূত্র, এটা তরঙ্গ দৈর্ঘ্য এটা বোঝায়। এই হচ্ছে একটা সূত্র। এবং আরেকটা সূত্র আছে শক্তি নিয়ে, শক্তি E সমান h নিউ। এই এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান কমেন্ট করো, প্লাঙ্কের ধ্রুবকের মান কমেন্ট করো, পরীক্ষা আসে। এটাকে আরেকটু এক্সটেন্ড করা যায়, E সমান hc/λ। কোথেকে আসছে? E সমান hc/λ কোথেকে আসছে? জাস্ট মিউ এর মানটা বসাই দিছি, ঠিক আছে, মিউ এর মানটা বসাই দিছি, এই মানটা বসাই দিছি। তোমরা এইচ এর মানটা কমেন্ট করো, প্লাঙ্কের ধ্রুবক। আমরা ম্যাথে যাচ্ছি, খেয়াল করো। 1 নাম্বার ম্যাথ, প্রথম যে টাইপটা কি বলছে এখানে, 1 নম্বর ম্যাথটা একটু রিডিং করো সবাই। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আগত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অথবা তরঙ্গ সংখ্যা কত হবে? এই রিলেটেড ম্যাথ। তাহলে আমরা দেখি রিলেটেড কি ম্যাথ আছে আমাদের কাছে। ম্যাথ নাম্বার 1 কমেন্ট করছো তোমরা সবাই? 6.626 × tan ইনভার্স 34। আচ্ছা, স্নিগ্ধা কমেন্ট করছো 1.09। এইটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এই জন্য আমি বলছি যে কমেন্ট করো। একজন ভুল লিখছো, 1.09 যে কমেন্টটা করছো এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। আর আমি জিজ্ঞেস করছি প্লাঙ্কের ধ্রুবক H, 6.626 × tan ইনভার্স 34 জুল সেকেন্ড। এককটা মুখস্থ রাখো, জুল সেকেন্ড। যদি আর্ক সেকেন্ড বলে আবার কি করতে হবে? 10⁻7 দিয়ে গুণ করতে হবে। 1 জুল সমান 10⁻7 আর্ক। এটা যদি না বুঝো আমি পরে দেখাবো, সমস্যা নেই। এখানে খেয়াল করো, ম্যাথ নাম্বার 1 দেখো, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আগত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তো দেখো, আমরা জানি তরঙ্গ সংখ্যার সূত্র হচ্ছে মিউ বার সমান 1/λ সমান RH 1/n1² - 1/n2²। তো তুমি যখন ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিবা, তুমি যখন ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিবা, এই RH এর মানটা তোমাকে বসাইতে বলবে না, এই RH এর মান RH এর মতোই রাখবা। তারপর অপশন গুলো এরকম থাকবে, 5 RH / 4, এই টাইপের তোমার হচ্ছে অপশন থাকবে। মানে RH এর মান বসানো এটা তো ক্যালকুলেটর ছাড়া টাফ, এই যে এরকম অপশন থাকে। তো আমরা RH জায়গায় রাখবো। আমাদের কনসার্ন হচ্ছে n1 কোনটা, n2 কোনটা, কারণ এখানে 4 একটা মান আছে, 2 একটা মান আছে। আচ্ছা দেখো তো দুইটার মধ্যে ছোট কোনটা? 4 আর 2 এর মধ্যে ছোট কোনটা? 2 হচ্ছে ছোট। আর 1 আর 2 এর মধ্যে ছোট কোনটা? 1 হচ্ছে ছোট। তাহলে ছোটর সাথে ছোট দাও, বড়র সাথে বড় দাও, কাজ শেষ। n1 সমান 2, n2 সমান 4, ঠিক আছে। এই n1 n2 দিয়ে কোন সিরিজ বোঝায় আমরা এটা সামনে চিত্র আঁকবো, সমস্যা নেই। এই অঙ্কের মধ্যে চিত্র দরকার নেই আমাদের, যে অঙ্কে চিত্র লাগবে সেটা বোঝাবো, সমস্যা নেই। তাহলে n1 এর মান 2, n2 এর মান 4 বসায় দাও, শেষ। RH এর জায়গায় রাখলাম 1/2² মানে কি 4 মাইনাস 1/4² মানে কি 16, রাইট? ঠিক কিনা? তাহলে আমরা 4 আর 16 এ যদি লসাগু করি, লসাগু হবে হচ্ছে 16, 4 এর কারণে 4 মাইনাস 16 এর কারণে এখানে হচ্ছে 1। তাহলে আমাদের আনসার হচ্ছে RH জায়গায় থাকলো, উপরে হচ্ছে 3 মানে 3RH আর নিচে হচ্ছে 16। এই হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা 3RH / 16, ঠিক আছে, বুঝতে পারছো? এখন এখন এইটা হচ্ছে 1/λ এর মান, তাই না? আরেকটা প্রশ্ন কিন্তু ছিল যে তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা সমান কত হবে? জাস্ট উল্টায় দাও,
1/λ যেহেতু এইটা, ল্যামডা সমান হবে 16/3 RH। এই যে একটা আনসার, এই যে একটা আনসার, দুইটাই চাইতে পারে, যে কোনো একটা চাইতে পারে। উপরেরটা চাইলে এই পর্যন্ত করবা, আর যদি তরঙ্গ দৈর্ঘ্য চাই আরেক লাইন বেশি করবা, শেষ। তাহলে আমাদের ম্যাথ 1 যেটা আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নাই, রাইট? ম্যাথ নাম্বার 2 তে যাই আমরা। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের একটা সিরিজের কথাবার্তা আসছে, লাইমেন, বামার, পাশ্চেন, ব্র্যাকেট, ফোন, তাই না? একটু দেখি তো আমাদের এখানে কি কি বলে, মানে কি কি টাইপের জিনিস জানা লাগে। এটা মনে করো আমাদের n = 1, প্রথম কক্ষপথ। কক্ষপথ মানে তো বুঝো হাইড্রোজেনের যে প্লাস অন্যান্য মূলের যে কক্ষপথ, n = 1 2 3 এগুলোর কথা বলছি, ঠিক আছে? আমাদের n = 1 প্রথম কক্ষপথ, n = 2 দ্বিতীয় কক্ষপথ, 3 তৃতীয় কক্ষপথ, 4 চতুর্থ, 5 পঞ্চম, ঠিক আছে? এবং তো আঁকলাম, আমি এখন তোমাদের বোঝাই বিষয়টা। খেয়াল করো, যদি ইলেকট্রন যে কোনো কক্ষপথ থেকে আসতে পারে, 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে যদি 1 নম্বরে আসে, তার নাম হচ্ছে লাইমেন সিরিজ। আমাদের এখানে যেহেতু লাইমেন সিরিজ জিজ্ঞেস করে নাই, তাই এখানে আমি কথাবার্তা বলতেছি না, আমরা বামার নিয়ে কথা বলতেছি। কেন বামার নিয়ে কথা বলতেছি? এখানে বামার বলতেছি। বামার কখন হবে? তৃতীয় শক্তি স্তর থেকে, অথবা চতুর্থ থেকে, অথবা পঞ্চম থেকে, অথবা ষষ্ঠ, অথবা অসীম থেকে 2 নম্বরে আসলেই হইল, 2 নম্বরে ইলেকট্রন আসলেই হইলো, লাফ দিয়ে আসলেই হইলো, তার নাম হচ্ছে বামার সিরিজ। আচ্ছা, বামার সিরিজের তৃতীয় লাইন, তৃতীয় লাইন মানে বুঝছো? এই যে দেখো, প্রথম লাইন, 3 থেকে আসলে প্রথম লাইন, 4 থেকে আসলে দ্বিতীয় লাইন, 5 থেকে আসলে তৃতীয় লাইন। কথাটা বুঝছো কিনা? 3 থেকে আসলে প্রথম লাইন, 4 থেকে আসলে দ্বিতীয় লাইন, 5 থেকে আসলে তৃতীয় লাইন। যদি লাইমিনের ক্ষেত্রে হইতো, তাহলে 2 থেকে আসলে প্রথম লাইন, 3 থেকে আসলে দ্বিতীয় লাইন, 4 থেকে আসলে তৃতীয় লাইন। তো শর্টকাট আছে, এটা কি শর্টকাট? আমরা জানি বামারের জন্য n এর মান 2, তৃতীয় লাইন বলছে না, সাথে 3 যোগ করে দাও, 5। তৃতীয় লাইনের জন্য আমাদের n2 এর মান হবে 5, আর n1 এর মান তো কত? বামারের জন্য তো অলওয়েজ কি 2। তাহলে আমরা n1 এর মান পেয়ে গেছি, n2 এর মান পেয়ে গেছি, n1 এর মান পেয়ে গেছি, n2 এর মান পেয়ে গেছি। তাহলে আমাদের বাকি অংশ, আচ্ছা এই তোমাদের কিন্তু আমি লাইভটা শেয়ার করতে বলিনি, লাইভটা একটু শেয়ার করে দাও বাচ্চারা। তোমাদের প্রোফাইলে লাইভটা কষ্ট করে শেয়ার করে দাও, তোমার বন্ধুরা যাতে দেখতে পায়। দেখো এই লাইভ শেয়ার করলে তোমার তেমন কোনো ক্ষতি নেই। প্রোফাইলে তোমার কত কিছু শেয়ার করো, নিজের পোস্ট শেয়ার করো, কত কিছু শেয়ার করো, লাইভ শেয়ার করে কোনো ক্ষতি নেই, তাই না? একটু শেয়ার করে দাও কষ্ট করে। আর পরিচিত কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ থাকলে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? ওকে ফাইন। তো আমাদের n1 মান পেয়ে গেছি, n2 মান পেয়ে গেছি। এখন বলো, তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ সংখ্যা বের করার কোনো ব্যাপার? যেহেতু n1 আর n2 পেয়ে গেছি, তাহলে আমরা জানি 1/λ মানে তরঙ্গ সংখ্যার মান কত? 1/n1² মাইনাস 1/n2²। তাহলে ওই যে আমরা 1 নাম্বার টাইপ যেটা করছি সেটারই রিপিট হয়েছে। আমি জাস্ট মানগুলো বসাই দিচ্ছি, বাকি তোমরা নিজেরাই পারবা। আর এই রাখবা, ঠিক আছে? মান বসানোর দরকার নেই, এমসিকিউ তে মান বসাইতে বলে না। n1 মান হচ্ছে 4, 2² 4 হইছে, আর হচ্ছে 5 মানে 25, ঠিক আছে? বুঝতে পারছো এটা? সবাই একটু জানাও যে জিনিসটা ক্লিয়ার কিনা, এই জিনিসটা ক্লিয়ার কিনা, যে আমরা মানটা বসানো পর্যন্ত দেখা দিচ্ছি, বাকিটা তোমরা নিজেরা করতে পারবা। ক্লিয়ার হলে একটু জানাও যে ক্লিয়ার, ঠিক আছে? ক্লিয়ার হয়ে জাস্ট লিখো ক্লিয়ার। নেক্সট প্রশ্নে যাচ্ছি। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের, এই যে দেখো আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস, সর্বনিম্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। সর্বনিম্ন রশ্মি আবার কি? অথবা বলতে পারতো না সর্বোচ্চ রশ্মি? দেখো তো 3 নাম্বারটা একটা দেখো, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর যে কোনো সিরিজের, যে কোনো সিরিজ, লাইমিন হতে পারে, বামার হতে পারে, যা ইচ্ছা বলতে পারে। বামার হলে n = 2 ধরবো, লাইমিন হলে 1 ধরবো, প্যাশন বলে এরকম ধরবো, সমস্যা নেই। সর্বোচ্চ অথবা সর্বনিম্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা, মানে মোট কথা এই যে 3টা টাইপ, তরঙ্গ দৈর্ঘ্য চাইতে পারে, তরঙ্গ সংখ্যা চাইতে পারে, যেটা চাইবে তুমি সেই অনুযায়ী বসাবা, সেটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে ফার্স্ট পার্টটুকু ধরা, সর্বোচ্চ অথবা সর্বনিম্ন তরঙ্গ রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে বের করবো আমরা। n এর মান কত হবে, n1 এর মান কত হবে, n2 এর মান কত হবে, তাই তো? তো এটা শর্টকাট নোট করো, সবাই এটা নোট করে রাখতে পারো। নোট, যখন বলবে সর্বনিম্ন রশ্মি, সর্বনিম্ন রশ্মি, তখন বুঝবা
n এর মান সর্বনিম্ন, n এর মান সর্বনিম্ন যখন বলবে সর্বোচ্চ রশ্মি, তখন n এর মান সর্বোচ্চ। আচ্ছা, n এর মান সর্বনিম্ন, n এর মান সর্বোচ্চ দিয়ে আমি আসলে কি বোঝাচ্ছি? দেখো আমার এটা কোন সিরিজের কথা বলছে? বামার সিরিজের কথা বলছে। বামার সিরিজে n ইকুয়ালস টু 2 তে আসে, তাই না? কোন জায়গা থেকে আসতে পারে? n ইকুয়ালস টু 3 থেকে আসতে পারে, n ইকুয়ালস টু 4 থেকে আসতে পারে, n ইকুয়ালস টু অসীম থেকে আসতে পারে কিনা? আচ্ছা দেখো তো, বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান তো ফিক্সড 2, n1 সমান 2, n2 যেটা, n2 যেটা আমাদের এটাই তো দরকার। পরে তো আগের সূত্র আর এর সূত্র। n2 এর মান সর্বনিম্ন কখন? n2 এর মান সর্বনিম্ন কখন? 3, 3 থেকে তো সর্বনিম্ন আসতে পারে, 4 তো 3 থেকে বেশি। n2 এর মান সর্বোচ্চ কখন? অসীম। তাহলে বুঝতে পারছো আমাদের এই যে প্রশ্ন করছে সর্বনিম্ন রশ্মি n2 এর মান কত? বামারের জন্য 3। আর সর্বোচ্চ যখন বলবে n2 এর মান বামারের জন্য বা যার জন্য হোক, লাইমেন বলুক বামার বলুক, সর্বোচ্চ যখন বলবে n2 এর মান কখন? অসীম। ক্লিয়ার? আরেকটা প্যাচ আছে এই প্রশ্নগুলো। এখানে কি বলছে? সর্বনিম্ন রশ্মি বলছে না? সর্বনিম্ন রশ্মি বলছে কিনা তোমার কথা বুঝতেছো? আচ্ছা, সর্বনিম্ন রশ্মি বলছে। সর্বনিম্ন রশ্মি না বলে, সর্বনিম্ন রশ্মি না বলে যদি কখনো জিজ্ঞেস করে যে সর্বনিম্ন, অথবা যদি জিজ্ঞেস করে যে তরঙ্গ দৈর্ঘ্য, কথা বুঝো কিন্তু এখানে রশ্মি বলছে, মানে ভাষাটা দেখো, ভাষাটা দেখো। রশ্মি না বলে যদি তরঙ্গ দৈর্ঘ্য বলে, বিষয়টা উল্টায় যাবে। মানে সর্বনিম্ন রশ্মি যে কথা, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য একই কথা। বুঝো কিন্তু বিষয়টা, প্রশ্নের ভাষাটা বুঝছো। সর্বনিম্ন রশ্মি যে কথা, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য একই কথা। আবার সর্বোচ্চ রশ্মি যে কথা, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য একই কথা। কেমনে মনে রাখবো? মনে রাখবা যে এই যে অসীম থেকে যখন আসে রশ্মিগুলা, অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়, ক্লান্ত হয়ে যায়, যার কারণে তার তরঙ্গ দৈর্ঘ্য কি সর্বনিম্ন হয়ে যায়। এইভাবে মনে রাখবা। আর সর্বোচ্চ রশ্মি কেন? কারণ এটা প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, সর্বোচ্চ লাইন না, n ইকুয়ালস টু অসীম। এই জন্য কি সর্বোচ্চ রশ্মি হচ্ছে অসীম। আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কেন? অনেক দূর থেকে আসে, তাই তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হয়ে যায়। তাহলে বিষয়টা ক্লিয়ার? ভাষার বিষয়টা ক্লিয়ার? ভাষার বিষয়টা ক্লিয়ার আশা করি যে সর্বোচ্চ রশ্মি বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ রশ্মি বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য একই জিনিস। সর্বনিম্ন রশ্মি আর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য একই জিনিস। ঠিক আছে? বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে যেহেতু আমরা n2 এর মান পেয়ে গেছি, তাহলে এখন আলিচে মান বসাই দিবা। n2 এর মান কত? এই অঙ্কের জন্য n2 এর মান কত? সর্বনিম্ন যেহেতু বলছে 3। শেষ, টাইপ শেষ। এটা ম্যাথ নাম্বার 4। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের সর্বোচ্চ রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো তো, করে দিতে হবে। সবাই একটু জানাও যেটা পারবা কিনা। বামার সিরিজ n1 এর মান 2, সর্বোচ্চ রশ্মি বলছে, তরঙ্গ বলে নেই, সর্বোচ্চ তরঙ্গ বলে নেই, সর্বোচ্চ রশ্মি বলছে। সর্বোচ্চ রশ্মি যেহেতু বলছে, আমাদের n2 হবে সবচেয়ে বেশি কত? অসীম। এখন ক্যালকুলেশন একটু প্রবলেম হতে পারে। কি প্রবলেম? আমরা জানি যে 1/λ সমান RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এইখানে n1 এর মান বসাইলাম, কোনো সমস্যা নাই। 2, n2 এর মান যখন অসীম বসাবো তখন আমাদের আনসার কি হবে? মানে n2 এর মান যখন অসীম বসাবো তখন এটার রেজাল্টটা কি আসবে? তো মনে রাখবা সামথিং বাই জিরো, সামথিং বাই জিরো ইকুয়ালস টু অসীম, সামথিং বাই অসীম ইকুয়ালস টু জিরো। এই দুইটা জিনিস মনে রাখবা, ম্যাথেও কাজে লাগবে। সামথিং বাই জিরো ইকুয়ালস টু ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি ইকুয়ালস টু জিরো। যে সামথিং বাই ইনফিনিটি যখন দিছো এই পুরা মানটা জিরো হয়ে যাবে, তাহলে আমাদের আনসার আর খুব সহজে চলে আসলো। RH বাই R4 লিখে দিচ্ছি, RH বাই 4। দেখো তো বুঝলা কিনা? RH বাই 4 কেন হইলো? RH বাই 4 হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যার মান। RH বাই 4 হচ্ছে তরঙ্গ সংখ্যার মান। তরঙ্গ দৈর্ঘ্য যদি বলি 4/RH, আরো সোজা। তাহলে এটা আনসার, এটা আনসার। ক্লিয়ার? নেক্সট ম্যাথে যাচ্ছি।
বোর পরমাণু মডেলের তৃতীয় স্তরে ইলেকট্রন পূর্ণ আবর্তনে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে? তো শর্টকাট দিব, আগে ম্যাথটা বোঝাই, শর্টকাট আছে, আগে ম্যাথটা বোঝাই। তৃতীয় স্তর মানে বুঝছো, এটা হচ্ছে n equals to 1, n equals to 2, n equals to 3। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ আবর্তনে পুরো একবার ঘুরে আসছে, কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে? তো আমরা জানি একটা সূত্র আছে, mvr কৌণিক ভরবেগের সূত্র, আমাদের যে বোরের একটা স্বীকার্য, কৌণিক ভরবেগের স্বীকার্য, mvr equals to nh divided by 2 পাই। আর গুণ করি চল, mvr into 2 পাই সমান nh। ঠিক আছে, এখন আমরা বৃত্তের পরিধি সূত্র থেকে জানি পরিধি হচ্ছে 2 পাই আর, এটাকে এক জায়গায় রাখি, বাকিটা পাস করে দিই। তাহলে আমাদের 2 পাই আর ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই mv। তো এই যে h বাই mv, ডি ব্রগলির দ্বৈত ধর্ম অনুসারে h বাই mv হচ্ছে ল্যামডার সূত্র, ঠিক না? ল্যামডা ইকুয়ালস টু h বাই mv, ডি ব্রগলির দ্বৈত ধর্ম সূত্র। তাহলে আমরা এখানে কিন্তু লিখে ফেলতে পারি যে n ল্যামডা, লিখতে পারি কিনা, 2 পাই আর ইকুয়ালস টু n ল্যামডা, লিখতে পারি, জাস্ট এটা রিপ্লেস করে দিছি। এইখান থেকে আসে 2 পাই আর ইকুয়ালস টু, যেহেতু তৃতীয় কক্ষপথ n ইকুয়ালস টু 3 ল্যামডা। দেখো একবার পূর্ণ আবর্তনে, একটা পরিধি আবর্তনে তিনটা পূর্ণ তরঙ্গ। এরকম যাই বলুক, তোমার তৃতীয় বলুক, আনসার 3, n ইকুয়ালস টু 3 হইলে আনসার 3। চতুর্থ বললে 4টি, পঞ্চম বললে 5টি, মানে যে কয়টা শক্তি স্তর দেওয়া থাকবে পূর্ণ আবর্তনে সেই কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে, শেষ। যে কয়টা শক্তি স্তর দেওয়া থাকবে সেই কয়টা পূর্ণ তরঙ্গ, শেষ, আর কিছু লাগবে না। ওকে, একটি ইলেকট্রন n2 ইকুয়ালস টু 4 থেকে n1 ইকুয়ালস টু 2 শক্তি স্তরে আসলে কতগুলো বর্ণালী রেখা দেখা যাবে? কতগুলো বর্ণালী রেখা দেখা যাবে? তো বর্ণালী রেখার একটা সূত্র আছে আমাদের, বর্ণালী রেখা সংখ্যা, সবাই এই সূত্রটা বইয়ে লিখে রাখো, অনেকে হয়তো বা জানো না। বর্ণালী রেখা সংখ্যা সমান হচ্ছে n2 মাইনাস n1, সবাই সূত্রটা বইয়ে নোট করো, যার যার গুণগত রসায়ন বইয়ে নোট করো, n2 মাইনাস n1, n2 মাইনাস n1 প্লাস 1, সেম এইটার এইটা সাথে প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন জাস্ট মান বসায় দাও, এখন জাস্ট মান বসায় দাও। n2 এর মান হচ্ছে 4, তাহলে 4 মাইনাস 2, আর এখানে কত হবে, 4 মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 2, আর এখানে হচ্ছে কত, 3, 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, 3 দোকানে 6, 3 হবে আনসার। ঠিক আছে, আনসার হচ্ছে আমাদের 3টি। তো কতগুলো বর্ণালী রেখা সৃষ্টি হবে? 3টি, বুঝতে পারছো? 4 থেকে যখন 2 তে আসবে কতগুলো বর্ণালী রেখা সৃষ্টি হবে? আনসার হচ্ছে 3টি। ঠিক আছে, বুঝতে পারছো? যদি বলে কতগুলো বর্ণালী রেখা দেখা যাবে, কতগুলো বর্ণালী রেখা দেখা যাবে। ঠিক আছে, ওকে, এইটা আমাদের গেল। নেক্সট, একটি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 500 ন্যানোমিটার হলে তার ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। আচ্ছা, তার মানে আমাদের এখন আরেকটা টাইপ যে ছিল কম্পাঙ্ক, মিউ বার সমান 1 বাই ল্যামডা, এটা আমরা পড়ে আসছি। এটা কিন্তু কম্পাঙ্ক না ভাইয়া, এটা কিন্তু কম্পাঙ্ক না, অ্যালার্ট থাকবা। এটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা, এবং মাঝে মাঝে আমাদের স্যাররা জিজ্ঞেস করে এই তরঙ্গ সংখ্যার একক কি, 1 বাই ল্যামডা। ল্যামডার মান যদি হয় ন্যানোমিটার, তাহলে তরঙ্গ সংখ্যার একক ন্যানোমিটার ইনভার্স, সেন্টিমিটার হইলে সেন্টিমিটার ইনভার্স, মিটার হইলে মিটার ইনভার্স। ইনভার্স জিনিসটা খেয়াল রাখো, তরঙ্গ সংখ্যার একক অনেক সময় চেঞ্জ করে দেয় অপশনে। আনসার ঠিক আছে, মান ঠিক আছে, একক ভুল দিয়ে রাখে, সেটা কিন্তু আনসার হবে না। 4টা অপশন চেক করে নিবা। ওকে ফাইন, আমরা তরঙ্গ দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা বাদ দিয়ে কম্পাঙ্কে চলে আসছি, ফ্রিকোয়েন্সি চলে আসছি। ফ্রিকোয়েন্সি সমান সি বাই ল্যামডা। সি এর মান কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এবং আমরা জানি যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, অথবা এটাকে আমরা সাইকেল পার সেকেন্ডও বলতে পারি, কোনো সমস্যা নেই, এটা আমরা সবাই জানি। ওকে ফাইন, এটা সমস্যা নেই। 500 ন্যানোমিটার নিয়ে কথাবার্তা বলতে হবে। 500 ন্যানোমিটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে মিটার নিতে হবে। আমরা জানি 1 ন্যানোমিটার সমান
টেন ইনভার্স 9 মিটার ইনভার্স, এটা খেয়াল রাখবে। তো নিচে বসাই দিই 500 ইন্টু টেন ইনভার্স 9 মিটারে নিয়ে গেছি। এখন কাহিনী হচ্ছে এটা হ্যান্ড ক্যালকুলেশন, সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখান থেকে আনসার বের করতে হবে। কিভাবে আনসার বের করবো আমি হ্যান্ড ক্যালকুলেশনটা তোমাদের দেখাচ্ছি। এরকম যখন রাশি থাকবে তুমি সবগুলা সমান সমান সংখ্যায় আনবা। সমান বলতে কি, এখানে 3 আছে, এটাকে 5 এ আনো। 3 কে 5 দিয়ে ভাগ করা সহজ, 3 কে 500 দিয়ে ভাগ করা সহজ না। 3 কে তো ভাগ করতে হবে, 3 উপরে আছে তাই না। 3 কে 500 দিয়ে ভাগ করা কঠিন, 5 দিয়ে ভাগ করা সহজ। তাহলে 5 এ নিয়ে আসি। 5 এ কেমনে আনবো দেখো তো, উপরে আছে 3 ইন্টু 10⁸8, নিচে আছে কত 500। 500 কে কি লেখা যায় 5 ইন্টু 10⁻², 100 দিয়ে গুণ দিলাম, ঠিক না। 5 ইন্টু 10⁻² বলতে পারি কিনা, রাখলাম, ইন্টু 10 ইনভার্স 9। এখন আমি 3 কে 5 দ্বারা ভাগ করি, আমরা জানি 5 6 30, তাহলে কত হবে 0.6 হবে, হবে কিনা 0.6, 5 6 30, তাই না। যদি তাও না বুঝো আমি হাতে কলমে করে দেখাচ্ছি। 3 5 পয়েন্ট দিয়া 0 নামাইলাম, 5 6 30, ঠিক আছে 0.6, ওকে ফাইন। কাটাকাটি করার পালা। এই যে আমরা 10⁻² দিয়ে 10⁻8 কাটলাম, উপরে হলো কত 10⁻6, ঠিক কিনা। এই জিনিসটা বুঝলা কিনা যে আমরা পাওয়ার পাওয়ার কাটাকাটি বিষয়টা বুঝো কিনা, পাওয়ার পাওয়ার কাটাকাটি বিষয়টা বুঝো কিনা। 10⁻² থেকে 8 কাটলাম, 6 রয়ে গেল। এই জিনিসটা যখন উপরে যাবে 10 ইনভার্স 9 উপরে গেলে হয়ে যাবে 10⁻9, তাহলে 0.6 ইন্টু 10⁻9 আর 6, এই যে 9 আর 6 15 হয়ে গেল। আমরা কি করলাম, এই 15 থেকে একটা 10 নামায় নিলাম। এভাবে লেখা যায় না, দেখো তো এভাবে লেখা যায় না, 10 ইন্টু 10⁻14। কেন নামাইলাম জানো, এই 0.6 টাকে একটা নাম্বারে প্রকাশ করার জন্য। অপশন অনুযায়ী আনসার করবা। অপশনে মনে করো এটা নাই, অপশনে 6 দিয়ে আছে, তাহলে তোমার 10 দিয়ে গুণ দিতে হবে না, তো 10টা তুমি এখান থেকে ধার নিছো, 6 ইন্টু 10⁻14 হার্জ। বুঝো না এমন কি আছে কিনা বল। কিচ্ছু করি নাই, এই জায়গায় এটা কিছুই না। আমি দেখলাম অপশনে 0.6 দিয়ে কোনো অপশন নাই, অপশনে আছে 6 দিয়া, তাহলে 0.6 কে 6 এ নিতে হবে না, 10টা এখান থেকে ধার নিলাম, গুণ দিয়ে দিলাম, কাজ শেষ। বুঝছো কিনা জানো, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। ওকে, একটি রেডিয়েশন মানে তোমার তরঙ্গ, তোমার এটাও সমস্যা নেই। তড়িৎচুম্বক তরঙ্গ যেগুলা, তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে 450 ন্যানোমিটার, তরঙ্গ সংখ্যা জিজ্ঞেস করছে। 450 ন্যানোমিটার হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডার মান। তরঙ্গ সংখ্যা আমরা জানি, তরঙ্গ সংখ্যা মিউ বার সমান 1/λ। 1/λ মানে কি, আমার উপরে 1, নিচে এই 450 দিয়ে ভাগ করতে হবে, এবং ন্যানোমিটার আছে 10⁻9। কাহিনী বুঝছো। তাহলে এই 450 কে 450 রাখা যাবে না, আগে বলছি যে সংখ্যাকে সংখ্যায় নিয়ে আসবা, 1 কে 4 দ্বারা ভাগ করবো, তাহলে উপরে রাখলাম 1, নিচে হচ্ছে 4.5 ইন্টু 10⁻² ইন্টু 10⁻⁻9। এখন দেখো 1 কে 4.5 দিয়ে ভাগ করা কঠিন, বাট 4 দিয়ে ভাগ করা সহজ। তাই আমি একটা আনুমানিক মান নিলাম, 4.5 না ধরে 4 ধরলাম, তাহলে 1/4 মানে কি 0.25। 1/4 মানে বুঝছো, এক, এটাকে 4 ভাগ করা, 4 ভাগ করা মানে কি, এটা 0.25, এটাও 0.25, এরকম 4টা ভাগ নিয়ে 1, তাই না। বুঝতে পারছো, আমরা 1 কে 4 দিয়ে ভাগ করলে 0.25 হয়, এটা নিয়ে সমস্যা নেই। আর এই যে 10⁻² আর 10⁻9, তাহলে এই দুইটা নিচে কাট ডাউন হলে হয়ে যায় 10⁻7, উপরে গেলে হয়ে যাবে 10⁻7, তাহলে ইন্টু 10⁻7। এখন আমার অপশন অনুযায়ী যেটা লাগবে সেটাই আমি আনসার করবো। বুঝতে পারছো কিনা, অপশন অনুযায়ী যা লাগে আমি সেভাবে আনসার করবো। এটা আমার কিসে আসছে, এটা মিটারে আসছে, তরঙ্গ সংখ্যা যেহেতু মিটার ইনভার্সে আসছে, তো আমার যেভাবে লাগে আমি সেভাবে ট্রান্সফার করে নিই। যদি অপশনে দেখি যে 0.25 নাই, 2.5 আছে, তাহলে আমি 1 ঘর পাস করবো, 25 থাকলে 2 ঘর পাস করবো। 2.5 বলে কি হবে, 2.5 ইন্টু 10 এখান থেকে ধার নিলাম, তাহলে আমাদের 10⁻6 মিটার ইনভার্স। যদি অপশন দেখো মিটার ইনভার্সে নাই, সেন্টিমিটার ইনভার্সে আছে, তখন কি করবা, আমাদের নেক্সট চ্যালেঞ্জ কি, মিটার ইনভার্সে নাই, সেন্টিমিটার ইনভার্সে আছে, কিভাবে নিব, উপরের মানটা হচ্ছে 2.5 ইন্টু 10⁻6, নিচের মানটা হচ্ছে মিটারে আছে, মিটারকে সেন্টিমিটারে কিভাবে নেয়, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এটা কাটো 10⁻4, তাহলে 2.5 ইন্টু 10⁻4 সেন্টিমিটার, এটার কাছাকাছি অপশনটা আছে সেটা দেখা দিলাম।
বুঝছো কিনা? সেন্টিমিটার না, সেন্টিমিটার ইনভার্স, নিচে আছে তো সেন্টিমিটার, তরঙ্গ সংখ্যা ইনভার্সে আসবে। বুঝছো কিনা? তো মিটার থেকে কিভাবে সেন্টিমিটার নিলাম বুঝতে পারছো? মিটারটাকে নিচে নামায়া 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 দিয়ে কেটে দিচ্ছি, শেষ। বুঝছো কিনা জানাও, সবাই একটু জানাও যে বুঝছো কিনা। ওকে, 10⁸ লেখছে কে? এই সামান তো একদম লাঠি নিয়ে দৌড়াই দিব বললাম, ব্যাচের স্টুডেন্ট একদম লাঠি নিয়ে দৌড়াবো। মিটার ইনভার্সে আছে, মিটার নিচে, তো মিটারকে যদি সেন্টিমিটারে নেই, মিটার নিচে আছে, নিচে নিচে, মিটারকে সেন্টিমিটারে নিলে 100 সেন্টিমিটার না, 10⁻² না, 2 দিয়ে 6 কাটালে কত হয়? 4 থাকে না? পিটাবো একদম, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার কিনা যেটা বললাম? সেন্টিমিটার ইনভার্সে কেমনে নিছি, ক্লিয়ার কিনা? ওকে ফাইন, আমরা নেক্সট টাইপ 2। এই আমাদের কিন্তু টাইপ 1 শেষ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? টাইপ 1 শেষ, আমরা যাব্যতার অংশে চলে আসছি এখন। যাব্যতা সম্পর্কিত আমরা কিছু ক্লাস টাস নিয়ে আসছি। এখানে আমরা এখন কি করব? লবণ গুলাবো, তাই না? ওকে ফাইন। বেসিক, যাব্যতার বেসিক। যাব্যতা বলতে কি বোঝায়? যাব্যতার সংজ্ঞা কি? যাব্যতার 3টা টাইপ আছে। টাইপ নাম্বার 1, সংজ্ঞাগুলা বুঝো। যাব্যতার সংজ্ঞা বুঝলে যাব্যতার অর্ধেক ম্যাথ শেষ। বিশ্বাস হয় না? দেখাচ্ছি। প্রথম কথা, প্রতি 100 গ্রাম দ্রাবকে, প্রতি 100 গ্রাম দ্রাবকে, দ্রাবক দ্রাবক, দ্রবণ না, দ্রাবক, 100 গ্রাম, যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তার নাম হচ্ছে দ্রাব্যতা। 100 গ্রাম দ্রাবক, দ্রবণ বলছি, দ্রবণ বলি নাই, দ্রাবক বলছি। 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তার নাম হচ্ছে দ্রাব্যতা। 1 নাম্বার টাইপ গেল। 2 নাম্বার টাইপ, টাইপ নাম্বার 2। এবার আমরা আর গ্রামে থাকবো না, এটার একক বলা হয়, এটা যে একক সেটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম। মানে এখানে দ্রবটাও গ্রামে, দ্রবটাও গ্রামে, মানে দ্রাবকটাও কি গ্রামে। আচ্ছা, টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 2, খেয়াল করো, এটা ছিল দ্রাবকটা গ্রামে। এবার আমরা যাব হচ্ছে লিটারে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আমরা দ্রবণের কথা বলবো। প্রতি 1 লিটার, প্রতি 1 লিটার দ্রবণে, এবার আমরা দ্রবণে আসছি। আগে ছিলাম আমরা কোথায়? দ্রাবকে, এবার আমরা কোথায় আসছি? দ্রবণে। দ্রাবক বাদ দিলাম, দ্রবণে চলে আসলাম। প্রতি, আচ্ছা দ্রবণ আর দ্রাবক মানে কি? অনেক হয়তো প্যাস খায় বসে আছো, কিচ্ছুই না। দ্রবণ ইকুয়ালস টু দ্রব প্লাস দ্রাবক। একটা পাত্র দেখতেছো এখানে, এই পাত্রে, এই পাত্রে আমি ধরো কিছু পরিমাণ 5 গ্রাম পরিমাণ চিনি ঢালছি, এটা হচ্ছে দ্রব। এই দ্রবণে আমি 100 মিলিলিটার পরিমাণ পানি ঢালছি, এটা হচ্ছে আমাদের দ্রাবক। এবং এই দুটা যোগ করলে 105 যেটা, সেটা হচ্ছে আমাদের দ্রবণ। বুঝছো কিনা? এই দুটা যোগ করে দ্রবণ আসে আর কি। তাহলে প্রতি 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব থাকে, সম্পৃক্ত, অবশ্যই সম্পৃক্ত হতে হবে, সম্পৃক্ত না হলে দ্রাব্যতার এখানে ভূমিকা থাকবে না। আচ্ছা, প্রতি 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব থাকে তার নাম আমরা বলতেছি, সম্পৃক্ত হওয়ার জন্য তাকে আমরা বলতেছি হচ্ছে দ্রাব্যতা। এটার একক কি হবে? এটা একক হচ্ছে গ্রাম পার লিটার। এটা একক হচ্ছে গ্রাম পার লিটার। লাস্টে আমরা কথা বলবো সবচেয়ে আধুনিক যেটা, সবচেয়ে বেশি কথাবার্তা বলি আমরা যেটা নিয়ে, প্রতি 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে মোল মানে কি, তাই না? মোল মানে কি? মোল হচ্ছে এন দ্বারা প্রকাশ করি, এবং এটা হচ্ছে পদার্থের যে পরিমাণের একক, আমরা যে পরিমাণ করি। গ্রাম এককটাকে যদি আমরা আণবিক ভর এম দ্বারা ভাগ করি, তাকে আমরা বলি হচ্ছে মোল। মোল সমান হচ্ছে গ্রাম বাই আণবিক ভর, গ্রাম বাই আণবিক ভর। গ্রামটাকে আণবিক ভর দিয়ে ভাগ করলে আমরা মোল পাই, ঠিক আছে? এত মোল। এই জিনিসটা অনেক কাজে লাগবে, এই সূত্রটা সামনে পদে পদে কাজে লাগবে। গ্রাম বাই আণবিক ভর, মোল সমান গ্রাম বাই আণবিক ভর। ওকে ফাইন, তাহলে 3 জিনিস শিখলাম, এটার উপর ভিত্তি করে আমরা ম্যাথ করবো এখন। 1 নাম্বারটা খেয়াল রাখো, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব। দেখো তো,
নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা ফিক্স করে বলে নেই, নির্দিষ্ট তাপমাত্রা বলে দিচ্ছে আর কি। 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 গ্রাম তলানি পাওয়া যায়। ঠিক আছে, উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুটির দ্রাব্যতা কত? বলছে 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর। তো আমরা এটাকে একটা সূত্র দিয়ে প্রকাশ করতে পারি। কি সূত্র? দ্রাব্যতা যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, সলিউবিলিটি, দ্রাব্যতা এস সমান হচ্ছে 100 m ডিভাইডেড বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। এই সূত্র ছাড়াও করা যায়, সেটা আমি দেখাবো। অন্য হয়তো বা এই সূত্র ছাড়াও করতে পারো, সূত্র ছাড়াও করা যায়, আমি দেখাবো। আগে এটাতে দেখাই। দেখো 100 m ডিভাইড বাই এম মাইনাস এম, এখানে এম মানে কি? দ্রবর ভর। বড় হাতের এম মানে কি? দ্রবণ। তাহলে বলো তো এম মাইনাস এম মানে কি? দ্রাবক। ক্লিয়ার? এম মানে দ্রব, এটা হচ্ছে এম মানে দ্রব, বড় হাতের এম মানে হচ্ছে দ্রবণ। তাহলে এম মাইনাস এম মানে কি? দ্রবণ থেকে দ্রব বের করলে কি হয়? দ্রাবক পাওয়া যায়। ওকে ফাইন। তাহলে আমরা দেখি কি কি দেওয়া আছে এখানে। 100 ইন্টু, আচ্ছা যেহেতু আমাদের শুকানোর পর, শুকানো মানে কি? সকল দ্রাবক উড়ে গেছে, পানি উড়ে গেছে, তাহলে 10 গ্রাম পাওয়া গেছে মানে দ্রবের পরিমাণ, দ্রব হচ্ছে 10 গ্রাম, আর দ্রবণ ছিল 60, তাহলে 60 মাইনাস 10, তাহলে উপরে হচ্ছে আমাদের 100 ইন্টু 10, নিচে হচ্ছে 50, তাহলে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 10 গুণ করলে হয় 20, তাহলে আমাদের দ্রাব্যতা হচ্ছে 20 গ্রাম পার 100 গ্রাম, 20 গ্রাম পার 100 গ্রাম। এটা হচ্ছে একটা টাইপ, একভাবে করা যায়। আরো একভাবে করা যায়, এটা হচ্ছে আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। তোমাদের যেটা দিয়ে শিখছো সেটাতে অ্যাপ্লাই করতে পারো, সমস্যা নেই, যে কোনো একটা করলেই হবে। খেয়াল করো, 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ 10 গ্রাম পাওয়া গেছে শুকানোর পর, তো দ্রাবক কতটুকু? দ্রাবক হচ্ছে 60 মাইনাস 10 বা 50 গ্রাম। এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ। আমরা কি শিখছিলাম দেখো তো, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব। প্রশ্নে কি দেওয়া আছে দেখো তো? দ্রবণ। প্রশ্নে দেওয়া আছে দ্রবণ, আমাদের সংজ্ঞা কি? 100 গ্রাম দ্রাবকে। এই জন্য আমরা দ্রবণ থেকে দ্রব বিয়োগ করে দ্রাবক বের করলাম। সংজ্ঞা কি? 100 গ্রাম দ্রাবকে, তাই আমরা দ্রাবক বের করলাম। তাহলে 50 গ্রাম দ্রাবকে দ্রব আছে 10 গ্রাম, অতএব 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 50 ইন্টু, এই দেখো আমাদের 100 দিয়ে 50 ভাগ হয়ে যাবে, আমি নর্মালি দেখাই। 50 যদি 10 হয়, 100তে 20 হবে বোঝা যাচ্ছে, তাও অন্যরকম ক্যালকুলেশন থাকলে তাই করে দেখাচ্ছি। দেখো নিচে হচ্ছে আমাদের 50, উপর হচ্ছে কি 100 ইন্টু 10, কাটাকাটি করলে 20। এমনি বোঝা যায় যে 50-এ 10, 100-তে 20, কিন্তু এখানে 50 না থেকে 30 থাকতে পারতো, তাই না? 30-এ তখন কি করতাম? এভাবে করতাম, 100 বসবে উপরে, 10 নামবে নিচে, 50 নামবে একবারে নিচে। এটা তো নর্মাল ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম তো সমস্যা হওয়ার কথা না। বুঝতে পারছো? দুইটা টাইপ করাই দিছি, একটা হচ্ছে সংজ্ঞা থেকে, এটা হচ্ছে তোমার সংজ্ঞা থেকে, এটা হচ্ছে তোমার সূত্র থেকে, যেমনি ভাল লাগে করবা, কোনো সমস্যা নেই। ক্লিয়ার হলে জানো, ক্লিয়ার কিনা জানো। গ্রাম পার লিটার নাই, গ্রাম পার লিটার কে লিখলো? এক নম্বরটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম। ঠিক আছে, ওকে ফাইন। কক্ষ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 75 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে, আচ্ছা সোডিয়াম ক্লোরাইডের 75 গ্রাম ভরের সম্পৃক্ত কি দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তার মানে ছোট হাতের এম, দ্রব সমান হচ্ছে 20 গ্রাম, আর 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তার মানে এম এর মান, বড় হাতের এম এর মান হচ্ছে 75 গ্রাম। বলছে দ্রাব্যতা কত, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? তো আমাদের সূত্র কি? S equals to 100 m divided by m minus m। তো মান বসায় দিবা, 100 into 20, আর নিচে হচ্ছে 75 মাইনাস 20। তো এটা আসলে যেটা আনসার হবে সেটাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক কিনা? এটা নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যার কথা না। কিন্তু এখন কাহিনী হচ্ছে, আমাদের কাহিনী হচ্ছে দ্বিতীয় পদ্ধতি কিভাবে করবো। পদ্ধতি আরেকটা দেখাইছিলাম না, 100 গ্রাম দ্রাবকে, তাহলে দেখো 75 গ্রাম যদি হয় দ্রবণ, 20 গ্রাম যদি হয় দ্রব, দ্রাবক কত? 55। 55 গ্রাম
দ্রাবকে দ্রব আছে 20 গ্রাম, অতএব 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে আমাদের 20/55, অতএব 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 20 × 100 ডিভাইডেড বাই 55। দেখো তো, এই দেখো 20 × 100 ডিভাইডেড বাই 55, 20 × 100 ডিভাইডেড বাই 55, একই জিনিস, দুইটা একই জিনিস। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার হলে জানাও ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও যে ক্লিয়ার কিনা। নেক্সট ম্যাথে যাচ্ছি আমরা। ওকে, ক্লিয়ার হলে জানাও ক্লিয়ার কিনা। একটি লবণের 30°C তাপমাত্রায় দ্রাব্যতা 40, তাপমাত্রার বিষয় এসে পড়ছে, সামনে তাপমাত্রা লাগবে আমাদের, তাই না? 30°C তাপমাত্রায় দ্রাব্যতা কত? 40। ওই তাপমাত্রায় 30 গ্রাম পরিমাণ লবণটির সম্পৃক্ত লবণ তৈরি করতে কি পরিমাণ পানি প্রয়োজন? কি পরিমাণ পানি প্রয়োজন? পানি মানে কি? এখানে কি চাইছে? দ্রাবক চাইছে। পানি মানে হচ্ছে এখানে দ্রাবক চাইছে। তা আমরা তাহলে সূত্র দিয়ে করতে পারি, নরমালি ভেঙে করতে পারি, সমস্যা নেই। লবণের 30°C তাপমাত্রায় দ্রাব্যতা মানে এস এর মান দেওয়া 40, এস এর মান দেওয়া 40, আর 30 গ্রাম পরিমাণ লবণ, তার মানে এম এর মান কত? 30। তাহলে এখন তুমি মান বসায় দাও, কোনো সমস্যা নেই। এস ইকুয়ালস টু 100 এম ডিভাইডেড বাই বড় হাতের এম মাইনাস এম। তো আমাদের এখান থেকে কি করতে হবে? আমাদের এখান থেকে এস এর মান বসাইতে হবে, এম এর মান বসাইতে হবে, বড় হাতের এমটা বের হবে, তাই না? বড় হাতের এম থেকে পরে ছোট হাতের এম বিয়োগ করে দিলে আমরা দ্রাবকটা পেয়ে যাবো, যেটা হচ্ছে দ্রাবকের মান। বুঝছো কিনা? কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে আমরা ওইভাবে কেমনে করবো, ওই নিয়মটা কিভাবে করবো, এটা তো আমরা বুঝছি। দ্বিতীয় নিয়মটা দেখাই। দ্রাব্যতা 40 মানে কি বোঝায় মনে আছে? 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে তার নাম কি? আমাদের দ্রাব্যতা, তাই না? 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে তার নাম হচ্ছে দ্রাব্যতা। এখানে দ্রাবক কত? 100 গ্রাম। আচ্ছা, আমাদের এখানে দ্রাব্যতা কত? 40। আচ্ছা, আমাদের এই নিয়ম এখানে যাওয়ার দরকার নাই, এই অঙ্কটা এই নিয়মে করাই ভালো, ওইটা একটু বেশি লেংদি হবে, যেহেতু এমসিকিউ পরীক্ষা। এমসিকিউ পরীক্ষার জন্য তুমি এটা অ্যাপ্লাই করে ভালো হবে, সহজে তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। দেখো আমি দেখাই দিই। 40 ওই নিয়মে না যাওয়াই ভালো, বড় অঙ্কগুলোর ক্ষেত্রে। এখানে হচ্ছে 100 ইন্টু আমাদের হচ্ছে কত? 30, এখানে হচ্ছে এম মাইনাস 30। তুমি এখানে আড়াই গুণ করবা, 40 এম মাইনাস হচ্ছে এখানে তোমার 30 ইন্টু 40, আর এখান থেকে 30 দিয়ে কাটাকাটি করবা। দেখাই দিই এখান থেকে, দেখো আমাদের 40 এম মাইনাস 30 39 মানে কত হবে? 1200, 1200, আর এখানে থাকবে কত? 3000, 3000। তো তুমি এখানে যোগ করবা, 40 এম সমান 4200, জাস্ট যোগ করে দিচ্ছি আর কিছু না। 40 দিয়ে ভাগ করবো এম, তাহলে কত হবে? 140 হবে। এরপর হচ্ছে তুমি হচ্ছে এম থেকে ছোট হাতের এম বিয়োগ করো, কাজ শেষ। নেক্সট আমরা যাচ্ছি, আমাদের হচ্ছে 30°C তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 200 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ। তার মানে আমরা এখন দ্রবণ নিয়ে কাজ করতেছি, 200 মিলিলিটার, এবং সূর্যের তাপে বাষ্পীভূত করে 52.95 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, বুঝতে পারছো কিনা? 30°C তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 200 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে 52.95 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল। ওই তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? প্রতি লিটার, খেয়াল করো, প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা কত? খেয়াল আছে আমাদের? টাইপ নাম্বার 2টা খেয়াল আছে কিনা? টাইপ নাম্বার 2টা খেয়াল আছে কিনা আমাদের? লিটার ছিল নিচে, উপরে ছিল গ্রাম, গ্রাম পার লিটার। তাহলে আমাদের এই নিয়মটা কোন এককে হবে? গ্রাম পার লিটারে হবে, গ্রাম পার লিটারে হবে। তাহলে আমাদের দ্রাব্যতা যেহেতু বলে নাই, মানে কোন এককে আমরা গ্রাম পার লিটারে রাখতে পারবো, আবার মোল পার লিটারও আনতে পারবো। যেহেতু আমাদের অপশন গুলো মূলত মোল পার লিটারে দেয়, আমি মোল পার লিটার দেখাই দিচ্ছি। মানে দেখবা পরীক্ষা যখন আসবে, এটা তো এমসিকিউ পরীক্ষা, 4টা অপশন থাকবে, দেখবা যে গ্রাম পার লিটারে দেয় না আসলে অপশন। যদি এখানে আমাদের 52.95 গ্রাম দিছে, অপশনে দেখবা গ্রাম পার লিটার নাই, অপশনে মোল পার লিটার আছে। কি করতে হবে? কিছু করতে হবে না। মোল মানে কি? মোল মানে ভর বাই আণবিক ভর। ভর কত? 52.95। আণবিক ভর কত? সোডিয়াম ক্লোরাইড না, সোডিয়ামের 23,
ক্লোরিনের 35.5, তাহলে 58.5, 58.5, এই হচ্ছে তোমার আণবিক ভর। আণবিক ভর ভাগ করলে মোল পাওয়া গেল। তাহলে আমাদের সূত্র কি, নিচে প্রতি 1 লিটারে যত গ্রাম আছে, প্রতি যত মোল আছে, তাহলে আমাদের 200 যেটা আছে, দেখো 200 কে আমরা কি বলছে, দ্রবণ যেহেতু বলছে, দ্রবণকে 200 কে আমরা হচ্ছে লিটারে নিলাম, 1000 দিয়ে ভাগ করে দিলাম, আর এখানে মোলটা বসাই দিলাম, শেষ, কাজ শেষ। এ হচ্ছে দ্রাব্যতা, বুঝতে পারছো কিনা? ওকে, তো এটা জাস্ট হচ্ছে আমাদের কনভার্সনের বিষয়, যে তুমি হচ্ছে টাইপ নাম্বার 2টা দেখছো কিনা, 2তেও করতে পারো, 3তেও করতে পারো, 2তেও করতে পারো, 3তেও করতে পারো। 1 লিটারে যত গ্রাম দ্রব থাকে আর হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল থাকে, জাস্ট কনভার্ট করতে পারলে কাজ শেষ। অপশন অনুযায়ী, অপশনে গ্রাম থাকলে গ্রাম পার লিটার, অপশনে মোল থাকলে কি আমাদের হচ্ছে মোল পার লিটার, ঠিক আছে? ওকে, এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি এই যে একটা টাইপ, এই টাইপের আন্ডার অঙ্ক করাচ্ছি, দাঁড়াও, আমাদের বেসিকটা কোথায়, হ্যাঁ একটু খেয়াল করো সবাই। এটা হচ্ছে আমাদের হাজারি স্যারের বইয়ের একটা ম্যাথ, সবাই একটু দাঁড়াও, আমি একটু ম্যাথটা বের করে নিচ্ছি। হাজারি স্যারের অনুশীলনী একটা ম্যাথ, 2টা ম্যাথ মূলত একদম একই টাইপের, ঠিক আছে, সেম টাইপের, আমি একটু দেখাচ্ছি তারা। ওকে, আমাদের ম্যাথটা একটু খেয়াল করো সবাই। 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে, 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে। হাজারি স্যারের হচ্ছে তোমার 85 নাম্বার এমসিকিউ, 85 নাম্বার এমসিকিউ। 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? খেয়াল করো, লিটার প্রতি বলছে, লিটার প্রতি, প্রতি 1 লিটার। আমরা এই যে দেখো গ্রাম আর মিলিলিটার, টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার কত? 2। এবং অপশনগুলো যদি দেখো, অপশনগুলো দেখলে বুঝতে পারবা, 10 গ্রাম পার লিটার, 100 গ্রাম পার লিটার, মানে অপশনে কোনো মোল নাই, বুঝতে পারছো কিনা? 101 গ্রাম পার লিটার, 1011 গ্রাম পার লিটার, এ হচ্ছে প্রশ্ন। অপশনে কোনো মোল নাই, তার মানে এটা কোন নাম্বার টাইপ? টাইপ নাম্বার 2, গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার। আচ্ছা, কেমনে করব? একদম ইজি, আমরা জানি প্রতি 1 লিটারে যত গ্রাম থাকে, 50-এ আছে 5 গ্রাম, 50 মিলিলিটার দ্রবণে আছে 5 গ্রাম, এর আবার কি 5 গ্রাম, অতএব 1 মিলিলিটার দ্রবণে আছে আমাদের হচ্ছে 5/50, এবং 1000 মিলিলিটার মানে 1 লিটার দ্রবণে আছে 5 × 1000 ডিভাইডেড বাই 50। তাহলে ভাগ করি আমরা, 5 দিয়ে 50 ভাগ করলে 10, 10 দিয়ে 1000 ভাগ করলে 100, এই 100 হচ্ছে আমাদের আনসার, এই হচ্ছে 100 আনসার। 85 নাম্বার এমসিকিউটা ক্লিয়ার কিনা? নেক্সট হচ্ছে পরের ম্যাথে যাচ্ছি, একটু খেয়াল করো। আচ্ছা, যেটা খেয়াল করো, এই ম্যাথটা খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। নির্দিষ্ট তাপমাত্রায় 750 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। গ্রাম এককে ও মোল এককে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গণনা করো। গ্রাম এককে এবং মোল একক, ঠিক আছে? তো আমাদের বলছে হচ্ছে 750 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে, ঠিক আছে? কি বলছে? 750 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। বলছে গ্রাম এককে ও মোল এককে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গণনা করো। তো এই ম্যাথটা করানোর আগে আমি এইটা একটু দেখাই তোমাদের, তাহলে ওইটা একদম পানির মতো সোজা হয়ে যাবে। এই ম্যাথটা যদি বুঝো, ম্যাথ নাম্বার 6টা যদি বুঝো, তাহলে আগের অঙ্কটা পানির মতো সোজা হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু দেখাই কাহিনীটা কি। আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রটা আমি 25 ডিগ্রি সেলসিয়াসে একবার নিলাম এবং 45 ডিগ্রি সেলসিয়াসে একবার নিলাম। তো আমরা জানি যে যখন পানি গরম করি সেটার কি দ্রাব্যতা বেড়ে যায় না? তুমি কখনো ডানু দুধ বা হচ্ছে কোনো শরবত বানাতে গেছো কিনা, দেখবা শরবত দেখবা যে চিনি নিচে জমা থাকে, কিন্তু পানিটা যদি গরম হয় বা ডানু দুধ যদি গুলাও,
পানিটা যদি গরম হয় দেখবা সহজে তোমার হচ্ছে দ্রবীভূত হয়ে গেছে। যদি গরম থাকে দ্রাব্যতা বেড়ে যায়। তাহলে 45°C তাপমাত্রা দ্রাব্যতা বেশি হবে। আর 25°C যেহেতু ঠান্ডা অবস্থা, তাহলে কি দ্রাব্যতা কম হবে। এর জন্য কি হয় যে নিচে কিছু অধক্ষেপ পড়ে, যখন তাপমাত্রা কমায় দেয় নিচে কিছু অধক্ষেপ পড়ে। বুঝছো কিনা? তাপমাত্রা বেশি থাকলে বেশি দ্রবীভূত থাকে, তাপমাত্রা কম থাকলে কম দ্রবীভূত থাকে, তো এক্সট্রা পরিমাণ কই হবে, নিচে আমাদের হচ্ছে কি হয়ে যায়, অধক্ষেপ পড়ে যায়। ওকে ফাইন, সমস্যা নেই। তো এখন আমাদের বলছে হচ্ছে 45°C তাপমাত্রা কত, 370 গ্রাম পার লিটার। আর আমাদের 25°C হচ্ছে 280 গ্রাম পার লিটার। ঠিক আছে? এখন বলছে এটাকে যদি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় নিয়ে আসি, মানে 45 থেকে আমরা 25-এ নিয়ে আসি, তাহলে কত গ্রাম লবণ কেলাসিত হবে। ঠিক আছে? কত গ্রাম লবণ কেলাসিত হবে। তো এটা আসলে দুই ভাবে করা যায়। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দুই ভাবে করা যায়। দেখো আমাদের দ্রাব্যতা দেওয়া আছে এবং বলছে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, মানে আমাদের সম্পৃক্ত দ্রবণের মান কত দিছে, সম্পৃক্ত দ্রবণের দিছে কত, 250 গ্রাম। ঠিক আছে? তাহলে আমরা যদি এই দ্রবণে, মানে এই দ্রবণে কতটুকু দ্রব আছে সেটা বের করতে পারি, এবং এই দ্রবণে কতটুকু দ্রবীভূত আছে সেটা বের করতে পারি, দুটা বিয়োগ করে দিলে কাজ শেষ। আবার বলতেছি, এই 45°C তাপমাত্রায় কি পরিমাণ দ্রবীভূত আছে সেটা দিয়ে বের করতে পারি, এবং 25°C তাপমাত্রায় কি পরিমাণ দ্রবীভূত আছে এটা যদি বের করতে পারি, দুটা বিয়োগ করলেই কি নিচের পরিমাণ পেয়ে যাব। কারণ এখানে অবশ্যই বেশি দ্রব থাকবে পানিতে, এখানে পানিতে কি কম দ্রব থাকবে। এক্সট্রা পরিমাণ কই গেল, এক্সট্রা পরিমাণ নিচে তলানি পড়ে গেছে। রাইট? জিনিসটা বুঝছো কিনা, বেসিকটা বুঝছো কিনা? বেসিক যদি বুঝছো, এখন আমরা ম্যাথে আসি, খেয়াল করো, মনোযোগ দাও। আমাদের এখানে সম্পৃক্ত দ্রবণের কথা বলছে। দ্রবণ মানে কি, দ্রব প্লাস দ্রাবক। আচ্ছা, এই যে আমরা কি বলে, আমরা হচ্ছে দ্রাব্যতার যে সূত্রটা পড়লাম, দ্রাব্যতার সূত্র কি পড়ছিলাম মনে আছে? দ্রাব্যতার সূত্র পড়ছিলাম আমরা যে 370 কি বলছে গ্রাম পার লিটার, মানে প্রতি লিটারে 370 গ্রাম, প্রতি লিটারে হচ্ছে 370 গ্রাম। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্রাব্যতার মান এস, টাইপ 2 তে গ্রাম পার লিটার যেহেতু এস। আমাদের উপরে কার মান ছিল মনে আছে? উপরে ছিল হচ্ছে আমাদের ডাব্লিউ এর মান, বা হচ্ছে গ্রামের মান, বা দ্রবের মান, দ্রব। আর নিচে ছিল কি পরিমাণ, কি পরিমাণ আমাদের হচ্ছে কি আছে, আয়তন আছে। যে আপেক্ষিক গুরুত্ব 1 ধরি, যেটা কত হবে 250 মিলিলিটার। 250 মিলিলিটার, 250 মিলিলিটারকে লিটার নিলে কত হবে, 0.25 লিটার। তাহলে এইটা দিয়ে যদি এটা গুণ করি, আমরা এইখানে ভর পেয়ে যাব, কতটুকু দ্রব আছে। এই যে দেখো কতটুকু দ্রব আছে। আবার 280 জন্য যদি সেম কাজ করি, 280 ইকুয়ালস টু উপরে দ্রব, দ্রাব্যতার সূত্র কি, উপরে দ্রব নিচে লিটারে কতটুকু আছে, সম্পৃক্ত দ্রবণ কত, সম্পৃক্ত দ্রবণের পরিমাণ দেখো 250 গ্রাম। তাহলে আমরা আপেক্ষিক গুরুত্ব 1 ধরলে আয়তন কত 250, তাহলে উপরে নিচে 250 মানে কি পয়েন্ট, 1000 ভাগ করলে 0.25 লিটার, গুণ করে দিলে দ্রব পেয়ে যাব। যেটা দ্রব বিয়োগ করলে কাজ শেষ। আমাদের মূল কনসার্ন হচ্ছে দ্রব বের করতে হবে। মূল কনসার্ন কি, আমাদের দ্রব বের করতে হবে। দ্রব কেমনে বের করব, সূত্রের সাহায্যে। টাইপ নাম্বার 2, দ্রাব্যতা সমান প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে যত পরিমাণ কি আছে, দ্রব আছে। আমাদের এখানে সম্পৃক্ত দ্রবণ কত দেওয়া, 250 গ্রাম দেওয়া, সম্পৃক্ত দ্রবণ কত 250, আপেক্ষিক গুরুত্ব 1 ধরলাম, তাহলে আয়তন কত 250 মিলিলিটার, লিটার নিতে হবে যেহেতু লিটারের সাপেক্ষে। দেখো গ্রাম পার লিটার, লিটার 0.25 দিয়ে গুণ দিলেই কাজ শেষ। 0.25 দিয়ে গুণ দেওয়া খুবই ইজি। 0.25 দিয়ে গুণ দেওয়া মানে হচ্ছে 1/4 দেওয়া গুণ দেওয়া। এই জন্যই এই অঙ্কটা দিছে, মানে গুণ করা সহজ দেখেই দিছে, মানে বুঝছো, মানে 280 ইন্টু 0.25 যেই কথা, 280 ইন্টু 1/4 একই কথা। কেন? কারণ হচ্ছে 0.25 মানে 1.1/4, তাহলে 4 দিয়ে 280 ভাগ করলে কাজ শেষ, তাই না? আশা করি এই জিনিসটা বুঝতে পারছো কিভাবে করবা। এখানে দ্রব বের হবে, এখানে দ্রব বের হবে, ম্যানেজ করলে শেষ। মেইন কাজ হচ্ছে আমাদের দ্রবটা বের করা, এভাবে বের করবো আমরা। ওকে ফাইন। এখন দেখো আগের অঙ্কটা পানির মতো সোজা লাগবে।
দেখো তো পানির অনুষ্ণতা কিনা। 750 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ, 750 মিলি সম্পৃক্ত দ্রবণ। আগের অঙ্কে ছিল কত? 250। আগের অঙ্কে ছিল 250, এই অঙ্কে কত? 750। তাহলে আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে 0.75 লিটার, রাইট? ভর কত? 200 গ্রাম। দ্রাব্যতা এস বের করো। 200 গ্রাম ডিভাইডেড বাই 0.75। 0.75 মানে কি? 3/4, তাই না? 3/4 মানে 0.75, কারণ 0.25, 0.25, 0.25 তিনটা। যদি আমরা 1 কে 4 দ্বারা ভাগ করি 0.25 আসে। এই জিনিসটা বুঝো কিনা? তাহলে এরকম যদি তিনটা 0.25 নেই তখন কি হবে? 0.75। তাহলে 0.75 মানে 3/4, 0.5 মানে 2/4, মানে 1/2, আর 0.2 মানে কি? 25 মানে কি? 1/4। কোনটা 3/4, কোনটা 2/4, আর কোনটা 1/4? এই বিষয়গুলো মাথায় রাখলে অঙ্ক ক্যালকুলেশন করা সোজা হয়। ওকে, ঠিক আছে। তো নিচে তো 3/4, 4 উপরে চলে যাবে, 3 নিচে থাকবে। 200 ইন্টু 4, নিচে হচ্ছে 3। 3 দিয়ে 200 কাটো, কত হয়? 3 6 18, আবার 20 থাকবে। দেখো বুঝতেছো কিনা? 3 দিয়ে যখন 20 কাটতেছি 6, 3 6 18, বুঝছো কিনা? আবার 20, তাই না? আবার 20, তাহলে হচ্ছে আমাদের 66 দশমিক, আবার যখন 18 দিবা আবার 20, 66.666 এমনি আগাতে থাকবে। তাহলে 66.6, 4 দিয়ে গুণ করবা, শেষ। তাহলে আমাদের এটা কিসে আসছে? দ্রাব্যতা চলে আসছে। কোন এককে? গ্রাম এককে চলে আসছে। গ্রাম পার লিটার, এটা হচ্ছে গ্রাম পার লিটার। যদি বলে মোল, তখন আবার কি করব? মোল বললে কি করব? মোল বললে হচ্ছে আমরা ভাগ করে দিব, সোডিয়াম ক্লোরাইডের 58.5 দিয়ে ভাগ করে দিব। বুঝছো কাহিনী? এই জিনিসটা বুঝছো কিনা একটু জানাও, কমেন্ট করো। আগের অঙ্কটা বুঝছি দেখে এটা সহজ লাগছে, রাইট? আচ্ছা, এই জায়গাটা আস। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম 2+ এর ঘনমাত্রা হচ্ছে 4 × 10⁻⁵ মোল পার লিটার। এই তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল কেএসপি মান কত? কেএসপি মানে কি? সলিউবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতার গুণফল। এই যে লবণগুলো দেখতেছো বেরিয়াম সালফেট, লবণগুলো ভাঙা শিখতে হবে আগে। বেরিয়াম সালফেট সমান বেরিয়াম 2+ প্লাস সালফেট 2-। এটা তো সহজ, দেখেই বোঝা যায়। কিছু কিছু লবণ আছে তোমাকে প্যারা দিবে, যেমন অ্যালুমিনিয়াম সালফেট। এই জায়গাটা অনেকে ভাঙতে প্যাঁচ লাগায় দেয় যে কোনটা লাগে কত দেব, তাই না? 2টা অ্যালুমিনিয়াম আছে না? অ্যালুমিনিয়ামের সাথে 2, তে লেখো 2Al। সাথে মানে সাথের সংখ্যা আগে আসবে, সাথের সংখ্যা আগে আসবে, প্লাস 3 সালফেট। সাথের সংখ্যা পরেরটার মাথায় যাবে, সাথের সংখ্যা পরেরটার মাথায় যাবে। তাহলে অ্যালুমিনিয়ামের জন্য 3 আসবে, সালফেটের জন্য 2 আসবে। যেহেতু এটা ধাতু, এটা প্লাস, অধাতু এটা হচ্ছে মাইনাস। এইভাবে আরো কয়েকটা দেখে, এটাও সহজ দেখে অনেকে হয়তো প্যাস লাগাবে না, কিন্তু এই জিনিসটা দেখো। আমাদের হচ্ছে সামনে একটা অঙ্ক আছে, দেখাচ্ছি। Ag2CO3 সিলভার কার্বনেট, Ag2CO3। এই জায়গাটা ভাঙতে অনেকে প্যাস লাগায় দেয়, এই 3 কে আবার কাউন্ট করে। 3 কিন্তু কার্বনেটের 3, তে দেখো 2 আগে চলে আসবে, 2 আগে চলে আসবে, 2 Ag। আর কার্বনেট কিন্তু একটা, এখানে কিন্তু একটা, তাহলে প্লাস হচ্ছে CO3, সামনে কোনো সংখ্যা নেই, 2 চলে যাবে এর মাথায়, 1 চলে আসবে এর মাথায়, প্লাস 2-। ভাঙ্গাটা বুঝছো কিনা? লবণ কেমনে ভাঙে বুঝছো কিনা? লবণ ভাঙ্গাটা বুঝতে হবে। আরো দুইটা দেখাই। মনে করো বললাম CaC2O4, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সালেট। এটা কেমনে ভাঙবো? অনেকে এটা প্যাচ লাগায় দেয়। কেমনে ভাঙবো? এই দেখো Ca ক্যালসিয়াম 2+, তাহলে ক্যালসিয়াম Ca2+, C2O4, C2O4 2-, 2+, এটা 2-। ঠিক আছে, সাথে কোনো সংখ্যা কিন্তু নাই। এটা লবণ ছিল। আরো কিছু আছে তোমার হচ্ছে, যদি বলি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো সহজ। 3 চাল চলে আসবে সামনে, 3 ক্লোরিন, প্লাস 1 চলে আসবে সামনে অ্যালুমিনিয়াম, এই 3 চলে যাবে এর মাথায়, 3+, এই 1 চলে যাবে এর মাথায়, শুধু মাইনাস। হচ্ছে লবণ ভাঙার কিছু নিয়ম, ঠিক আছে? কাজে আসবে এগুলো ইনশাআল্লাহ। এবং ক্যাসপির যে বিষয়টা বলছে,
আমরা ধরবো যে এর দ্রাব্যতা হচ্ছে এস, এর দ্রাব্যতা হচ্ছে এস, তাহলে কেএসপি হচ্ছে এই দ্রাব্যতার গুণফল। কেএসপি মানে কি? দ্রাব্যতার গুণফল। তাহলে এস ইন্টু এস সমান হচ্ছে এস স্কয়ার। এটা হচ্ছে নর্মাল নিয়ম। নর্মাল নিয়মে জানা দরকার নাই, তুমি যেহেতু এখন এমসিকিউ আনসার করতেছো, ধুমধাম আনসার করতে হবে। কেমনে করব? বেরিয়াম আছে একটা, সালফেট আছে একটা, 1 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 1, এস টু দি পাওয়ার 1 প্লাস 1, এস স্কয়ার। এটা গেল। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম, কেএসপি কত? অ্যালুমিনিয়াম একটা, ক্লোরিন তিনটা, 1 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 3, এস টু দি পাওয়ার 1 প্লাস 3, দুটা যোগ করে দিব, 27 এস টু দি পাওয়ার 4। এরপর মনে করে দিলাম ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম একটা, ক্লোরিন দুইটা, 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এস টু দি পাওয়ার 1 প্লাস 2, 4 এস কিউব। বুঝতেছো কিনা কাহিনী? এরপর মনে করে দিলাম আমাদের একটু আগে যেটা দেখছি Ag2CO3, সিলভার দুইটা, 2 টু দি পাওয়ার 2, কার্বনেট একটা, 1 টু দি পাওয়ার 1, এস টু দি পাওয়ার 1 প্লাস 2, তাহলে আমাদের 4 এস কিউব। এইভাবে কেএসপি মানগুলো বের করবো। এত কাহিনী করার দরকার নাই, মানে এই ভাঙ্গার দরকার নাই। এমসিকিউতে যদি সরাসরি কেএসপি চায়, ওকে ফাইন। তাহলে আমরা অঙ্কটা দেখি। অঙ্ক কি বলছে যে বেরিয়াম 2 প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে এস এর মান দেওয়া। বেরিয়াম 2 প্লাসের ঘনমাত্রা মানে কি? একটা এস এর মান দেওয়া। আমাদের বের করতে হবে কি? এস স্কয়ার, তাই না? এস ইন্টু এস, এস স্কয়ার। তাহলে মানটাকে জাস্ট স্কয়ার করে দিলে কাজ শেষ। 4 ইন্টু 10 ইনভার্স 5, স্কয়ার করলে কত হবে? 4 4 16, আর এখানে গুণ হয়ে যাবে 10 ইনভার্স 10, আর এক ধারা পাইলে 1.6 ইন্টু 10 ইনভার্স 9, 1.6 ইন্টু 10 ইনভার্স 9। বুঝছো কিনা? ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের এই মানটা, এই মানটার একক কি? অনেক সময় জিজ্ঞেস করে যে কেএসপির একক কি এই দ্রবণের ক্ষেত্রে। তো যদি অপশনে থাকে যে আমাদের হচ্ছে মোল পার লিটার, মোল স্কয়ার পার লিটার স্কয়ার, সেগুলো আমরা কিভাবে বের করব? একটু দেখো, খুব ইজি। কেএসপি আমরা মানে কি দ্রাব্যতা থেকে করতেছি, তাহলে মোল পার লিটার। দেখো তো এখানে বেরিয়াম কয়টা? একটা। সালফেট কয়টা? একটা, তাহলে 1 প্লাস 1, 2, 1 প্লাস 1 মানে কি? স্কয়ার। তাইলে মোল স্কয়ার পার লিটার স্কয়ার। আচ্ছা, যদি আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বলে, তখন কিভাবে করব? মোল পার লিটার, এখানে একটা, এখানে তিনটা, তাহলে 1 প্লাস 3, মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4। এইভাবে মানে মোট কথা যে কয়টা পরমাণু আছে মাথার মধ্যে এত বসায় দিব, 1 প্লাস 3। ঠিক আছে, 5 আসলে কত? মোল টু দি পাওয়ার 5 হয়ে যাবে। তো এটা নিয়ে আশা করি সমস্যা নাই, কি বলো? এটা ক্লিয়ার? নেক্সট অঙ্কে যাচ্ছি। 25°C তাপমাত্রায় সিলভার কার্বনেটের দ্রাব্যতা গুণফল মানে কেএসপি দেওয়া আছে এত। দ্রাব্যতা কত? তাহলে কেএসপি সিলভার কার্বনের ক্ষেত্রে কত? দুইটা সিলভার, 2 টু দি পাওয়ার 2, 1 টু দি পাওয়ার 1, এস টু দি পাওয়ার 2 প্লাস 1, 4 এস কিউব সমান এই মানটা 6.2 ইন্টু 10 ইনভার্স 12, 4 এস কিউব। আমাদের দরকার হচ্ছে এস কিউব, এস এর মান। তাহলে এস কিউব সমান 6.2 ইন্টু 10 ইনভার্স 12 ডিভাইডেড বাই 4। 4 দিয়ে 6 কাটলে কত হবে? 1.5, তাই না? 4 দিয়ে 60 কাটলে যেমন 15 হয়, 4 দিয়ে 60 কাটলে 15 হয় না? 4 দিয়ে 6 কাটলে কত হবে? 1.5 হবে। 10 ইনভার্স 12, এইটা হচ্ছে আমাদের আনসার। ক্যালকুলেটর ছাড়া দিবে না, এটা সমস্যা নেই। এরকম আনসার রাখতে পারে, এরকম জায়গায় থাকতে পারে অপশনে, তো সেভাবে আমাদের আনসার হবে। ঠিক আছে, বুঝতে পারছো এই অঙ্কটা কিভাবে করবো? বুঝতে পারছো? আর যেসব জায়গায় তোমার ক্যালকুলেটর আছে, এইচএসসি ক্যালকুলেটর আছে, তখন হচ্ছে তোমার রিটেনে রাখলে, রিটেন যদি আসে, ঢাকা ভার্সিটি রিটেন যারা দিবে তারা এই পর্যন্ত আনসার রাখলেও হবে, সমস্যা নেই। ওকে, ক্যালসিয়াম কার্বনেটের দ্রাব্যতা এত গ্রাম পার লিটার। দ্রাব্যতার গুণফল কত? আমরা কিন্তু কেএসপি বা দ্রাব্যতার গুণফল সবসময় মোল টু দি পাওয়ার সামথিং, লিটার টু দি পাওয়ার সামথিং দিয়ে করি, মানে গ্রামে কিন্তু কখনো কেএসপি বের করি না। তাহলে এই গ্রাম পার লিটারকে মোল পার লিটারে কনভার্ট করতে হবে, তাই না? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 40 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 48 মানে 100।
100 হচ্ছে আণবিক ভর, দ্রাব্যতা বলছে এত গ্রাম পার লিটার। আমরা জানি মোল সমান হচ্ছে গ্রাম বাই আণবিক ভর। আমরা জানি মোল সমান কি, গ্রাম বাই আণবিক ভর। গ্রাম কত দেওয়া, 0.0305, আণবিক ভর কত, 100। এই মানটা হচ্ছে আমাদের মোল পার লিটার। আমাকে বলছে দ্রাব্যতা গুণফল বের করতে, মানে কেএসপি বের করতে। কার, ক্যালসিয়াম কার্বনেটের। একটা ক্যালসিয়াম 1 টু দি পাওয়ার 1, একটা কার্বনেট 1 টু দি পাওয়ার 1, s টু দি পাওয়ার 1 প্লাস 1, s স্কয়ার। এই জায়গাটাকে কি করতে হবে, স্কয়ার করতে হবে, এই মানটাকে স্কয়ার করতে হবে। এটাকে একটু ইজি মানে নিয়ে আসি আমরা। ইজি মান মানে কি, দেখো এটাকে কি বলা যায়, উপরটাকে কি বলা যায়, যেহেতু দশমিকের পরে 2 ঘর, 3.05 ইন্টু tan ইনভার্স 2 বলা যায় না, 3.05 ইন্টু tan ইনভার্স 2, ঠিক আছে, দশমিক পরে যেহেতু 2 ঘর। আবার নিচে কি, 10 টু দি পাওয়ার 2, এটাকে বলা যায় 3.05 ইন্টু tan ইনভার্স 4। এর উপরে গেলে ইনভার্স হয়ে যাবে, বুঝতেছি কিনা সবাই? এটা ছিল কত, 0.03। 0.05 কে আমরা কি বলি, 5 কে যখন 100 দিয়ে ভাগ করি তখন এটা আসে, তাহলে 5 ইনভার্স 2 বলি। বুঝছো কেমনে এটা নিছি, এই জায়গাটা বুঝছো, এটা তাহলে বুঝছো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মান। এটাকে কি করতে হবে, স্কয়ার করতে হবে, s স্কয়ার করতে হবে। স্কয়ার করার কোনো ব্যাপার না এখন, 3.05 ইন্টু tan ইনভার্স 4, এই মানটাকে আমরা স্কয়ার করে দেবো। শেষ 3 3 9, আর 10 টু দি পাওয়ার tan ইনভার্স 4 2 দিয়ে গুণ হয়ে যাবে। বুঝছো কাহিনী, এ পর্যন্ত বুঝছো কিনা? এটা তো ইজি। 3 স্কয়ার দিলে 9 ইন্টু tan ইনভার্স 8, tan ইনভার্স 8, ঠিক কিনা? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা, আমরা কিভাবে এই জায়গাটায় গেলাম আশা করি বুঝছো। এবং একক কি হবে, কেএসপি যেহেতু দুইটা আছে, তাহলে মোল পার লিটার স্কয়ার, মোল স্কয়ার পার লিটার স্কয়ার। শেষ। একটু ক্লিয়ার হলে জানাও যে ভাইয়া ক্লিয়ার, ক্লিয়ার হলে জানাও যে ভাইয়া ক্লিয়ার, তাহলে আর কিছু লাগবে না, বুঝবো তোমরা বুঝে গেছো। আমাদের আজকে লাস্ট অঙ্ক, এখান থেকে লাস্ট অঙ্ক খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের গুলো বেশি আসে, বিশেষ করে এইচএসসি তে এই টাইপগুলো একটু বেশি আসে। ভার্সিটিতে আসবে সমস্যা নাই, এখানে একটা মাইনাস হবে, ওএইচ বা আয়ন। এটা ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক কেমনে বুঝলাম, 3 আছে, ফেরাস হলে 2 হইতো। ফেরিক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে এত গ্রাম পার লিটার। এই যে আবারও আমাদের প্যাচ লাগা রেখে দিচ্ছে, গ্রাম পার লিটারে তো আনসার হবে না, তাই না? ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা কত, আণবিক ভর কত, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, 17। তাহলে আবারও কি করতে হবে, গ্রাম পার লিটার আছে, আমরা জানি মোল সমান গ্রাম বাই, দেখো আমি বলছিলাম যে এই সূত্রটা একটু পরে বারবার কাজে লাগবে, কাজে লাগতেছে কিন্তু। তাহলে আমাদের উপরে গ্রাম কত, 6.6 ইন্টু tan ইনভার্স 4, আমরা ভাগ করবো কত, সরি লিটার না, এটা লিটার না, এটা আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর। আণবিক ভর কত, 17। 17, দেখো আমাদের কিন্তু 6.6 দিয়ে 17 কাটা কঠিন, ঠিক কিনা? আমরা কি করবো জানো, 6 ধরবো আর এটাকে 18 ধরবো, কাছাকাছি একটা মান আসবে, বুঝছো কিনা? এটাকে 6 ধরবো, এটা 18 ধরবো, অথবা অথবা এটাকে 66 ধরবো, এটাকে 17 রাখবো, বুঝছো কিনা? মানে আমাদের কাটাকাটি সুবিধার জন্য 66 করলে কি হইলো, আমি 10 দিয়ে গুণ করছি না, 66 মানে কি, উপরে 10 দিয়ে গুণ করছি, তো নিচেও 10 দিয়ে গুণ করতে হবে। 6.6 কে 66 করছি না, 10 দিয়ে গুণ করছি উপরে, নিচেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 17 দিয়া 66 কাটলে কত হয়, 17 একে 17, 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68। তাহলে আমি বলতে পারি 4 বার যাবে। তাহলে উপরে 4 ইন্টু tan ইনভার্স 4, আর নিচে আরেকটা 10, উপরে গেলে tan ইনভার্স 5, তাহলে 4 ইন্টু tan ইনভার্স 5। বুঝছো কিনা? হ্যান্ড ক্যালকুলেশন করার সময় অলওয়েজ একটা পারফেক্ট মান নিয়ে নিবা। 6.6 কে তুমি 17 দিয়ে কাটতে পারবা না, 66 কে কাটতে পারবা, বুঝছো কাহিনী? তাহলে এই হচ্ছে আমাদের কি, OH, যেটা OH আয়নের ঘনমাত্রা। আমাদের বলছে পুরোটার দ্রাব্যতা গুণফল নির্ণয় করার জন্য ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড একটু ভাঙি তো, আমরা দেখি তো কি হয়, ভাঙা শিখাইছি না, Fe সাথে কোনো সংখ্যা নাই একটা, OH 3টা, কেন সাথে সংখ্যা আছে 3, এই 3 চলে আসবে এর মাথায় 3 প্লাস, আর 1 চলে যাবে এর মাথায় মাইনাস,
এই পুরো 3টা OH এর ঘনমাত্রা হচ্ছে এত। কারণ আমাদের কি বলছে, এই সম্পৃক্ত দ্রবণে OH আয়নের ঘনমাত্রা, এই পুরোটার যে OH, কয়টা OH? 3টা OH। বুঝতেছো কিনা? সম্পৃক্ত দ্রবণে OH আয়নের ঘনমাত্রা হচ্ছে এত, তার মানে 3টা OH এর ঘনমাত্রা কত? এত। তাহলে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে না? আমাদের OH আয়নের ঘনমাত্রা হচ্ছে কত? 4 × 10⁻⁵, তাই না? তাহলে এটা হচ্ছে তার ঘনমাত্রা। আমরা যদি একটা মানে S বের করতে চাই, এটা হচ্ছে 3S, এটা হচ্ছে S, ঠিক কিনা? তাহলে S কেমনে বের করবো? S হচ্ছে এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা 3 দিয়ে ভাগ করে দিই আমরা। ভাগ করলে কত হবে? 4 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1.33 × 10⁻⁵। এখন এটা যদি হয় S এর মান, তুমি আবার সে আগেরটা অ্যাপ্লাই করো। একটা আয়রন 1⁻⁻1, 3টা হাইড্রোক্সাইড, তাহলে হচ্ছে 3⁻3, S⁻1 + 3, 27 S⁻4। এটাকে S⁻4 করলে হয়ে যাবে, 27 দিয়ে গুণ করে। এত বড় মান চাইবে না, তোমার সরাসরি মান বসা দিলে হবে। এটা মূলত চাই যে কত, 27 S⁻4। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ম্যাথের যে হিসাব নিকাশ। আমি কিছু বেসিক কথাবার্তা বলছি, যা কাজে আসবে, যেমন একক। কিছু বেসিক কথাবার্তা বলছি যা কিনা কাজে আসবে ইনশাল্লাহ। এর মধ্যে একটা কোনটা? একক। দ্রাব্যতা গুণফল নিয়ে বলতেছি আর কি। পরীক্ষায় একক জিজ্ঞেস করে, KSP একক জিজ্ঞেস করে, কম্পাঙ্কের একক জিজ্ঞেস করে, তরঙ্গ সংখ্যার একক জিজ্ঞেস করে। এই এককগুলো মাস্ট। ম্যাথের বাইরে আমি যে কথাগুলো বলছি আর কি। এরপর আমি কথাবার্তা বলছি হচ্ছে কিছু সূত্র নিয়ে। সূত্রের মধ্যে তোমার কম্পাঙ্কের সূত্র জিজ্ঞেস করে, তরঙ্গ সংখ্যার সূত্র জিজ্ঞেস করে, দ্রাব্যতার যে টাইপ 1, টাইপ 2, এই সূত্রগুলো জিজ্ঞেস করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমি কিছু কি বলে সূত্র কথা বলছি। এরপর হচ্ছে দ্রাব্যতার ক্ষেত্রে আমরা লবণ ভাঙার বিষয়টা দেখছি। লবণ ভাঙা থেকে আমাদের কি কি জিনিস জানতে হয়? প্রথমত হচ্ছে এখান থেকে যে S² নাকি 4S³ নাকি 27 S⁴, এগুলো থেকে সরাসরি MCQ আসে। ঠিক আছে? এরপর হচ্ছে তোমার ওই যে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার জিজ্ঞেস করে, অথবা মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার জিজ্ঞেস করে। তো এটা আসলে কিছুই না, এই সূত্র দিয়ে হয়। গ্রাম যদি আমাদের মোল থেকে গ্রামে নিতে হয়, আর গুণ করলে হয়ে যাবে, মোল ইন্টু আণবিক ভর, এটা হচ্ছে গ্রামের মান। বুঝতে পারছো? তো এই বিষয়গুলো আমি ম্যাথের বাইরে এক্সট্রা কথা বলছি, ম্যাথের বাইরে এগুলো কাজে আসবে ইনশাল্লাহ গুণগত রসায়ন থেকে। ঠিক আছে? তো আমাদের আলহামদুলিল্লাহ আজকে গুণগত রসায়নের ম্যাথ ক্লাসটা এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার রাসায়নিক পরিবর্তনের কথাবার্তা বলবো। তো ক্লাস টাইম তোমাদের হচ্ছে রুটিনে দেওয়া আছে, রুটিন থেকে দেখে নিবা। ক্লাস ভালো লাগলে অবশ্যই হচ্ছে কমেন্ট করবো কেমন লাগছে। ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে? সবাই ইউটিউব থেকে আবার দেখে নিতে পারবা চাইলে। যারা ক্লাস মিস করছো পরবর্তীতে দেখবা, তারা ইউটিউব থেকে দেখে নিতে পারবা। আসসালামু আলাইকুম।